কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএসসি এবং এমএ তার যে ভর্তির বিজ্ঞপ্তি বেরিয়ে গেল। 11ই মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আমরা এই ভিডিওটিতে এমএ এমএসসির যে মূল তথ্যগুলো তুলে ধরব, যেখানে থাকবে কারা এই পরীক্ষায় বসতে পারবে, শুধুমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে অধীনস্থ কলেজের ছাত্রছাত্রী না অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীও বসতে পারবে, সেটা আমরা জানব। এই পরীক্ষা বসার জন্য কি যোগ্যতার প্রয়োজন সেটাও আমরা দেখব। এবং এখানে যে পরীক্ষাটার সিস্টেমটা, পরীক্ষায় কত নম্বরে পরীক্ষা হবে, কোনো নেগেটিভ মার্কিং আছে কি না, এবং তার কত শতাংশ নম্বর পেলে তাকে সিলেক্ট করা হবে, এন্ট্রান্স টেস্টের সম্ভাব্য যা যা তথ্য দরকার একটা ছাত্রছাত্রীর জানা, সেই বিষয়গুলি আমরা তুলে ধরব। তো দেখা যাক নোটিশটায় কি বলা হয়েছে। এবার আমরা দেখে নিই যে নোটিশটি বেরিয়েছে, তাতে একটা সম্ভাব্য শিডিউলটা কি থাকছে। শিডিউলে আমরা দেখতে পাচ্ছি যে অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 11ই মে থেকে শুরু হচ্ছে এবং 20শে মে পর্যন্ত চলবে। এবং 20শে মে, দিস ইজ দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফি ফর অল অ্যাপ্লিক্যান্টস। এবং তুমি যে পরীক্ষায় বসবে সেই পরীক্ষার জন্য তো একটা এন্ট্রান্স টেস্টের জন্য যে হল টিকিট কালেকশন, সেই সমস্ত তথ্যগুলো কবে হবে, কবে রেজাল্ট বেরোবে, এই তথ্যগুলো কলকাতা বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে জানাবে। এবং তবে একটা জিনিস খুব সুনিশ্চিত যে জুলাই মাস নাগাদ এমএসসির ক্লাস শুরু হচ্ছে, অর্থাৎ জুন মাসের মধ্যে 6 সেমের পরীক্ষা শেষ হয়ে যাবে, এই বিষয়টা পরিষ্কার। জুলাই মাসের শুরু হচ্ছে তাহলে এমএসসির ক্লাস, এবং পুরো প্রক্রিয়াটাই তার মানে 20 তারিখের মধ্যে সম্পূর্ণ হচ্ছে ফর্ম ফিল আপের, তারপরে পরীক্ষা। এরপরে আমরা আসি যে বিষয়টি, সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ এমএনসি পুরো প্রক্রিয়াটার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব দরকার। এবং তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ, এখানে বেশ কিছু কোড রয়েছে, যেমন 201, 202, 203, এই কোডগুলো গুরুত্বপূর্ণ, কারণ এখানে একটা কোড রয়েছে যেটা আমরা পরে দেখব, সেটা হচ্ছে 230 একটা কোড রয়েছে, যেটা কমন এন্ট্রান্স টেস্ট। বেশ কিছু সাবজেক্ট আছে, যেমন ফিজিক্স রয়েছে, মেরিন বায়োলজি রয়েছে, বায়োকেমিস্ট্রি রয়েছে, বিভিন্ন সাবজেক্টস রয়েছে যাদের টেস্টটা কিন্তু কমন হবে। ওকে, যেমন ফিজিক্স যদি হয় তার কোড নাম্বার 201। তবে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা চোখে পড়ার মতন, প্রতি ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আমরা অ্যাটলিস্ট 55% মার্কস ইন গ্র্যাজুয়েশন। ওকে, তো 55% এবং প্রত্যেকটা সাবজেক্টের এখানে দেওয়া রয়েছে একটা সংখ্যা। যেমন আমরা জুলজি নিয়ে আমাদের চ্যানেলে নিয়মিত নানা তথ্য তুলে ধরি আমরা, পরীক্ষা, স্টাডি ম্যাটেরিয়াল, প্র্যাকটিক্যাল। 56টি আনরিজার্ভড সিট রয়েছে, তারপরে যথাক্রমে এসসি, এসটি এবং ওবিসি রয়েছে। তো এটা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জুলজি যে এমএসসি তার একটা তথ্য, কতগুলো সিট রয়েছে। এছাড়া প্রত্যেকটা সিট আমাদের এই ভিডিওতে যে পিডিএফগুলো আমরা আলোচনা করছি তার লিঙ্ক কিন্তু পরপর সমস্ত কমেন্ট সেকশনে দেওয়া আছে, অর্থাৎ যার যে বিষয়টি জানার প্রয়োজন সেই লিঙ্কে গেলে দেখতে পাবে, কোনো সমস্যা নেই। এরপরে আমরা চলে যাই যে এই পোর্শনটায় যে একটা পরীক্ষা, এগুলো দেখতে পাচ্ছি সমস্ত সাবজেক্ট এবং তার এই যে 230, যেমন স্পোর্টস, বায়োকেমিস্ট্রি, তার মানে অনেকগুলো বিষয়ের ছেলেমেয়েরা তারা কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছে। এখানে এক্সারসাইজ, ফিজিওলজি, এটাও 230। এখানেও কিন্তু বিভিন্ন বিষয়ের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, হিউম্যান ফিজিওলজি, আদার লাইফ সায়েন্স যেগুলো রয়েছে সেই সমস্ত, এনভায়রনমেন্ট সায়েন্স, সেটাও 230-এর মধ্যে পড়ছে। কারণ দেখো, এনভায়রনমেন্ট সায়েন্সে মজার ব্যাপার, এগ্রিকালচার, অ্যানথ্রোপোলজি, বটানি, বায়োকেমিস্ট্রি, বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, ফিশারি, ফুড নিউট্রিশন, ফরেস্ট্রি, জেনেটিক্স, জিওলজি, জিওগ্রাফি, নানা বিষয় থেকে মানুষ এই পরীক্ষায় ছাত্রছাত্রী তারা পরীক্ষায় বসবে, তাই 230। এই জন্য 230 কোডটা খুব গুরুত্বপূর্ণ বললাম। এবং এখানে পরীক্ষায় যখন বসছি আমরা মাথায় রাখতে হবে যে 5th সেমিস্টার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, 6th সেমিস্টার পরীক্ষা দিতে চলেছে, কিন্তু একটা শর্ত সাপেক্ষ যে 6th সেমিস্টার পরীক্ষা হওয়ার পর আমি কমপ্লিট করেছি সাকসেসফুলি, আই হ্যাভ কমপ্লিটেড 6th সেমিস্টার, সেই সার্টিফিকেটটা তোমায় দেখাতে হবে। এবং কারা কারা ক্রাইটেরিয়া বলাই হচ্ছে এখানে পরিষ্কার যে শুধুমাত্র 230-এর ক্ষেত্রে কমন এন্ট্রান্স টেস্ট, তাদের প্রশ্ন ধরন নাম্বার সম্পূর্ণ আলাদা। কিন্তু আমরা একটু পরে বা দেখব
যারা জুলজি বা নির্দিষ্ট সাবজেক্ট যেমন বটনি, ফিজিক্স, কেমিস্ট্রি, তাদের পরীক্ষার পদ্ধতি কেমন হতে চলেছে। আমরা বর্তমানে ন্যাশনাল এডুকেশন পলিসির যে প্রক্রিয়া 8টা সেমিস্টার, তার মধ্যে 6টা সেমিস্টারের পরে কেউ চাইলে কলেজ থেকে সে এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে পাশ করে কিন্তু এমএসসি পড়তে পারে। আর যদি সে না চান্স পায় তাহলে কলেজে সে 7-8 সম্পূর্ণ করতে পারছে উইথ রিসার্চ অনার্স আর উইদাউট রিসার্চ অনার্স। এই সংক্রান্ত প্রশ্ন যার মনে আছে আমাদের করতে পারবে। আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, ছাত্রছাত্রীদের সঙ্গে এই নিয়ে বিশদ আমাদের আলোচনা চলে। এবার সরাসরি আমরা চলে আসছি যে প্রশ্ন ছাত্রছাত্রীদের মনে রয়েছে যে কারা বসতে পারবে, শুধু কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা যদি হয় তাহলে কেমন, আর যদি অন্যান্য ইউনিভার্সিটির ছেলেমেয়েরাও ছাত্রছাত্রীরাও পরীক্ষায় বসার সুযোগ পায় সেক্ষেত্রেই বা নিয়মটা কী হবে, সেই নিয়মের নিরিখে আমরা এবার যাচ্ছি। এবার আমরা যে বিষয়টা আলোচনায় চলে এলাম সেখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের পুরো এন্ট্রান্স টেস্ট, তার মেরিট টেস্ট কেমন হবে, সিলেকশন কেমন হবে, পুরো ব্যাপারটা দেখতেই পাচ্ছি। এখানে পার্ট এতে পরিষ্কার বলে দেওয়া রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সংক্রান্ত যে কলেজ তাদের কথা বলা হয়েছে 60% টোটাল সিট, অর্থাৎ যে বিষয়ের জন্য একজন পরীক্ষার্থী পরীক্ষায় বসছে তার 60% কিন্তু এই কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজের একটা জায়গা সরাসরি দেখতে পাচ্ছি। এবং 40% যে সিট রয়েছে পিজি কোর্সের যেটা, সেক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে এখানে অন্য কলেজেরও জায়গা থাকছে। কারেন্ট ইয়ার আদার ইউনিভার্সিটি 5th সেমিস্টার পার্ট অ্যাপিয়ার স্টুডেন্টস। অতএব আমাদের এখানে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শুধু নয়, অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও পরীক্ষায় বসতে পারবে। দেখা যাক এখানে কি দাঁড়াচ্ছে বিষয়টা। সাবজেক্ট টু ফুলফিলমেন্ট অফ আদার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা দেখতে পাচ্ছি আমরা, তো এখানে যে শর্তগুলো উপরে বলা হলো সেই শর্তগুলো তাকে ফলো করতে হবে। কোর্স ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সিউ এবং নন সিউ অ্যাপ্লিকেন্টস আর সেম। এমন নয় যে জুলজির জন্য এই নিয়ম, ফিজিক্সের জন্য আলাদা নিয়ম, তা নয়। পরীক্ষায় 230 যে কোড রয়েছে কমন এন্ট্রান্স টেস্ট, যে সাবজেক্টগুলো আমরা দেখলাম বায়োফিজিক্স, এনভায়রনমেন্ট সায়েন্স, মেরিন বায়োলজি, বায়োকেমিস্ট্রি, সেটার বিষয়টা আলাদা। এইগুলো আমরা দেখছি এবং এটা বারবার বলা হচ্ছে যে এই লাস্ট লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলিজিবল অ্যাপ্লিকেন্টস মে অলসো অ্যাপ্লাই অ্যাজ অ্যাপিয়ার্ড ক্যান্ডিডেট সাবজেক্ট টু প্রোডাকশন অফ অল পাস মার্কশিট ক্লিয়ারিং অল কোর্সেস। অর্থাৎ আমি এন্ট্রান্স পরীক্ষায় পাস করলাম কিন্তু আমার মেজর পরীক্ষায় ক্লিয়ারেন্স, জিওলজি মেজর দুর্দান্ত রেজাল্ট হয়েছে, মাইনর পেপারে আমি আটকে গেছি, কেমিস্ট্রিতে দেখা যাচ্ছে সাপ্লি হয়ে রয়েছে, তাহলে কিন্তু হবে না। অর্থাৎ 6 সেম পর্যন্ত প্রত্যেকটা পেপারে কোনো সাপ্লি ছাড়া তাকে ক্লিয়ারেন্স পেতে হবে, তবেই সে এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাই করলেও তাকে গ্রহণ করা হবে। এবার আমরা দেখে নিই এখানে বিষয়টা যে যখন আমরা দেখছি যে পরীক্ষাটা বারবার ছাত্রছাত্রীদের মনে আসছে কেমনভাবে পরীক্ষা হবে, কেমনভাবে পরীক্ষা হবে। পরীক্ষা কিন্তু এন্ট্রান্স টেস্ট উইল বি কন্ডাক্টেড বাই সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট মোড। যারা মাস্টার্স ইন মিউজিক তাদের ক্ষেত্রে অন্যভাবে হবে, বাকিদের ক্ষেত্রে সমস্ত সিবিটি টেস্ট। তোমার নিজস্ব ডকুমেন্টেশন, তোমার ইমেল আইডি, তোমার বার্থ ডেট, স্পেসিফিকভাবে স্ক্রিনের মধ্যে কোশ্চেন্স আসবে অ্যান্ড ইউ হ্যাভ টু আনসার। এবার আমরা দেখে নিই প্রশ্নের ধরনটা কেমন। এমসিকিউ হবে অবভিয়াসলি এবং ফুল মার্কস 100, 50টি প্রশ্ন থাকছে, 1 ঘন্টা তুমি পাচ্ছ সময়। প্রতিটা সঠিক উত্তরের জন্য 2 নম্বর করে, অর্থাৎ 200 নম্বরের। প্রতি ভুল উত্তরের জন্য -0.5। এবং কেউ হয়তো কোনো প্রশ্ন আনসার করলো না, কারণ সিবিটিতে একটা ব্যাপার হবে কি, বারবার তোমাকে দেখানো হবে তুমি কতগুলো আনসার করেছো, কতগুলো করোনি, কতগুলো বাকি আছে, কোনগুলো আনটাস্কড অবস্থায় রয়েছে। সো ইউ হ্যাভ অপশন টু চুজ। এমন হতে পারে কেউ ভয় পাচ্ছে যে আমি এটা উত্তর আনসার পেতেও পারি, নাও পেতে পারি, সো আই উইল গো ফর নট অ্যাটেম্প্ট ইন দ্য কোশ্চেন্স। সো দ্য সিস্টেম উইল কনসিডার ইয়োর পার্টিকুলার পারফরমেন্স অ্যাজ 0। অর্থাৎ তুমি যদি সেই প্রশ্ন পরীক্ষায় উত্তর না অ্যাটেম্প্ট করো, তোমায় নেগেটিভ দেওয়া হবে না, ইউ উইল গেট 0 অফ ইট। ওকে। এবার যারা 230 নিয়ে বসছে কমন এন্ট্রান্স টেস্ট, যেমন বললাম বায়োফিজিক্স, বায়োকেমিস্ট্রি, এনভায়রনমেন্ট সায়েন্স, মেরিন বায়োলজি, এই যে বিষয়গুলো, সেখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে টোটাল যে নাম্বারটা প্রতি কোশ্চেনে ওখানে কি ছিল 50টা প্রশ্ন, প্রত্যেকটা 2 নম্বর করে 100। এখানে কিন্তু প্রশ্নই 100টা এবং এখানে প্রতিটা প্রশ্নের মান রয়েছে 1। So for each right answer you will get 1
রং আনসার যে -0.25 আর আনসার না করলে 0, এই নিয়ে কোনো সমস্যা নেই। এবার এখানে যেটা বলার আমাদের যেটা হচ্ছে একটা মেরিট লিস্টের প্রশ্ন আসবে স্বাভাবিকভাবে, কারণ পার্ট এ একটা মেরিট লিস্টের একটা দেখেছি আমরা, পার্ট বি রয়েছে মেরিট লিস্টের ব্যাপার রয়েছে। তো এখানে কি হবে না, দেখা যাচ্ছে যে 50% যে এন্ট্রান্স টেস্টে মার্কস পেল, ওকে, সেই জিনিসটা, এবং সে 5th সেমিস্টার পর্যন্ত একটা নম্বর পেয়েছে মেজর সাবজেক্ট ইন গ্র্যাজুয়েট লেভেল। সাপোজ জুওলজি অনার্সের স্টুডেন্ট 5th সেমিস্টার পর্যন্ত তার মেজর সাবজেক্টে কত মার্কস পেয়েছে তার 50% আমরা নেব, আর 50% না হবে হচ্ছে এন্ট্রান্স টেস্টের যে মার্কস, সেই এন্ট্রান্স টেস্টের মার্কস হলো। মিউজিকের ক্ষেত্রে অন্য বিষয়। পার্ট বি দেখছি, মেরিট লিস্ট উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেড ইন দ্য এন্ট্রান্স টেস্ট। সো এখানে পার্ট বি কারা ছিল, এখানে নন সিইউ ক্যান্ডিডেট কিন্তু আমরা দেখছিলাম, তাদের ক্ষেত্রে আমরা মার্কস অবটেন্ড ইন এন্ট্রান্স টেস্ট ধরলেই কিন্তু তার পার্সেন্টেজ আমরা নিচ্ছি। কোনো ক্ষেত্রে আমরা দেখলাম যে হয়তো ট্রাই ব্রেকিং সিচুয়েশনস, অর্থাৎ দেখা যাচ্ছে পার্ট এ এবং পার্ট বি, তো নেগেটিভ মার্কস অবটেন্ড ইন এন্ট্রান্স টেস্ট, ক্যান্ডিডেটস উইথ লেস নেগেটিভ মার্কস উইল বি প্লেসড ইন হায়ার পজিশন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেকে খেয়াল রাখতে হবে যে নেগেটিভ মার্কিংয়ের আওতায় আমি পড়ব না। যদি আমার কনফিউশন থাকে আমি অ্যান্সার করলাম না, কারণ যদি দেখা যাচ্ছে দুজনেই হয়তো 35 স্কোর করেছে, তখন দেখতে হবে নেগেটিভ স্কোর কে কম পেয়েছে, কেউ হয়তো -2, কেউ -5, বাট দুজনেরই মার্কস 35, তখন কিন্তু আমরা -2টাকেই তাকে এন্ট্রান্সে কোয়ালিফাই বলে ধরে নেওয়া হবে। বি ভেরি কেয়ারফুল রিগার্ডিং দ্যাট। এবং আমরা পার্ট এ এবং পার্ট বি দুটো ক্ষেত্রে দেখা হচ্ছে যে পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন দ্য অনার্স অর মেজর সাবজেক্ট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। অতএব দেখা গেল নেগেটিভ মার্কিং করতে গিয়ে দুজনেই -2 হয়ে আছে, তাহলেও তো আলাদা করা যাচ্ছে না, নম্বরও পেয়েছে 35, দুজনেরই -2, তাহলে কি করবে তুমি এখন? তখন কিন্তু পার্ট এ পার্ট বি যেটা আমরা বলছি যে কোনো ক্ষেত্রে, তখন দেখতে হবে সেতে গ্র্যাজুয়েশনে আপ টু 5th সেমিস্টার তার মেজর সাবজেক্টের ক্ষেত্রে অর্থাৎ অনার্স সাবজেক্টের ক্ষেত্রে যে লাস্ট যে কোয়ালিফাইং এক্সামিনেশন তার পার্সেন্টেজ অফ মার্কস। এইভাবে মানে অনেকগুলো ক্রাইটেরিয়া তৈরি করা হলো যাতে ট্রাই ব্রেকিং ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আমরা সিলেক্ট করতে পারি। এবং আনরিজার্ভড যে সমস্ত ক্যাটাগরিজ রয়েছে কনসিস্টিং অফ অল ক্যান্ডিডেটস অ্যান্ড মেরিট লিস্ট টু ডিফারেন্ট রিজার্ভ ক্যাটাগরি বোথ পার্ট এ পার্ট বি, সেগুলো কিন্তু তৈরি করা হবে। এই যে বলা হচ্ছে ক্যালকুলেশন অফ মার্কস অবটেন্ড ইন অনার্স অ্যান্ড মেজর সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্রাইটেরিয়া লিঙ্ক দেওয়া থাকছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে, ডেসক্রিপশান সেকশানে, সেখান থেকে তোমরা লিঙ্কটা পেয়ে যাবে। যেমন 1-1-1 সিস্টেমে একসময় সিবিসিএসে পড়াশুনো হয়েছে, তার পরবর্তীকালে আমরা দেখলাম যে এখন এনইপিতে 4টে বছরের এসে গেছে, অনার্স উইদাউট রিসার্চ, অনার্স উইথ রিসার্চ। এইভাবে এই যে পদ্ধতিগুলো পরপর রয়েছে, সিসি বেস সাবজেক্ট, সেক রয়েছে, ডিএসসি রয়েছে, তো সাবজেক্ট এগেনস্ট ফুল মার্কস টু বি কনসিডার্ড অ্যাজ পার্সেন্টেজ অফ অনার্স মেজর সাবজেক্ট। কারণ সিবিসিএসে কী হয়, ডিএসসি ছিল, সেক ছিল, তো এইগুলো সবকটা সাবজেক্ট কীভাবে কনসিডার করব সে কথা পরিষ্কার বলা আছে। এনইপির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিঙ্গেল মেজর সাবজেক্ট, ওকে, এগেনস্ট ফুল মার্কস টু বি কনসিডার অ্যাজ পার্সেন্ট অফ মার্কস অফ মেজর সাবজেক্টস। এবার দেখা গেলো এন্ট্রান্স টেস্টে বসলে না, তুমি অ্যাপ্লিকেশান করেছো, মনে করছো আমার মার্কস যা পেয়েছি ওইটা দিয়ে কিছু যদি হয়, দেন কী হবে, উইল নট বি কনসিডার্ড ইন দ্য মেরিট লিস্ট। এবং ড্রাফট যখন করা হবে, মেরিট লিস্ট বানানো হবে মেজর মার্কসের ক্ষেত্রে, ইয়ার অফ পাসিং, সমস্ত যে ডকুমেন্টেশন, সেই ডকুমেন্টেশনগুলো যেন ফর্ম ফিল আপের সঙ্গে কোনো রকম গণ্ডগোল না হয়, তাহলে কিন্তু বিরাট সমস্যা সেটাকে নিয়ে ঠিকঠাক করা। সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অ্যান্ড দ্য প্রেফারেন্স অফ সাবজেক্ট, তুমি যে সাবজেক্টটা চেয়েছো সেই সাবজেক্ট কমন এন্ট্রান্স টেস্টের মধ্যে হতে পারে, বা আরও 2-3টে তুমি অ্যাপ্লাই করেছো, তোমার প্রেফারেন্স, অ্যাভেলেবেল সিট, তোমার র্যাঙ্ক, সেই জন্য তার উপর ভিত্তি করে কিন্তু হবে। রুল সিলেকশন যেমন যে কোনো সরকারি ক্ষেত্রে হয়, আনরিজার্ভ, এসসি, এসটি, ওবিসি, এবিডি, ঠিক তেমনই থাকবে, সেই নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে মূলত আমাদের যে আলোচনার বিষয়টা ছিল, আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের কি না, 11ই মে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 20 তারিখের মধ্যে শেষ করতে হবে। ফর্ম ফিল আপ করবার সময় আমার কাছে অসংখ্য
সাবজেক্টের লিস্ট থাকবে। আমার পছন্দের সাবজেক্ট জুওলজি মনে হলো আমি জুওলজি অ্যাপ্লাই করলাম, তার সঙ্গে মনে হলো আমি বায়োকেমিস্ট্রি বা 230 কোথায় কোথায় আছে দেখতে হবে, সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি সাবজেক্টে। যেমন মেরিন সায়েন্স 230, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, নিউরোসায়েন্স, এনভায়রনমেন্ট সায়েন্স, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস বায়োকেমিস্ট্রি, স্পোর্টস নিউট্রিশন। সো এগুলো কিন্তু কমন এন্ট্রান্স টেস্ট, অর্থাৎ এগুলোর ক্ষেত্রে 100টা প্রশ্ন, প্রতি প্রশ্নের মান 1, ভুল হলে -0.25। বাকি যে সাবজেক্ট, তুমি ধরো জুওলজিতে মাস্টার্সের জন্য পরীক্ষায় বসছো, সেখানে 50টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2, এবং সেই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমাদের এগোনো হয়েছে। এবং সেইটাকেই আমরা বলেছি পরবর্তীকালে যে তুমি ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র হতে পারো, নাও হতে পারো, পরীক্ষায় বসতে পারবে। পরীক্ষায় দুজনের পাওয়া সমান নাম্বার যদি 1 হয়ে যায়, এটা দেখতে পাচ্ছি আমরা আরেকবার দেখিয়ে নিলাম যে কীভাবে এন্ট্রান্সের নাম্বারটা আছে, লিঙ্ক আছে, দেখে নেবে। এবং এটা পরিষ্কার হয়ে গেল যে তুমি যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হও কি না হও, ইউ ক্যান অ্যাপিয়ার ফর দ্য এক্সাম। যখন পরীক্ষায় নম্বর দুজনের সমান হয়ে যাবে, তখন আমরা দেখব কার নেগেটিভ ভ্যালু কম, নেগেটিভ স্কোর কার কম আছে, তাহলে তাকে বাছা হবে। তাতেও যদি দেখা যায় নেগেটিভ স্কোর 1, তখন লাস্ট যে এক্সামটা সে দিয়ে এলো সেখানে তার হায়েস্ট মার্কস এবং তার পার্সেন্টেজ, সেই সমস্তগুলো বিচার করা হবে। অর্থাৎ ট্রাইবেকিং জোনগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা হয়েছে। সেই ট্রাইবেকিং জোনটাকে মাথায় রাখার পর, এবং কেউ সিবিসিএসএ হতে পারে, সিসিএফ হতে পারে, প্রত্যেকে সেই সিস্টেমটা। তো আমরা আজকেই একটা যে তথ্য বেরিয়ে এসছে ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরলাম। তোমাদের প্রশ্ন থাকতেই পারে নানা রকম। আমাদের 365 দিন অফলাইন অনলাইন সেশন থাকে, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কও দেওয়া থাকছে। যার মনে যা প্রশ্ন আছে সেখানে করব। এবং জুওলজি নিয়ে যারা করছো এমএসসি এন্ট্রান্সের জন্য, তাদের জন্য আমাদের অভিনব কিছু স্ট্র্যাটেজি, কোশ্চেন আনসার সেট, মক টেস্ট, সমস্ত ব্যবস্থা করা আছে। তোমাদের প্রত্যেকের এই এমএসসি যাত্রাপথ সুন্দর হোক, সেই শুভেচ্ছা রইল জুবাংলার পক্ষ থেকে।